আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান, ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কাজ ক্ষমতা শক্তির এমসিকিউ বুস্টারের ক্লাসে। সো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তির এই চ্যাপ্টার থেকে এমসিকিউ যেগুলো যেভাবে আসতে পারে সবগুলো আমরা টাইপ বেসডভাবে শিখে ফেলবো। সো এই প্রশ্নগুলোর মধ্যেই ঘুরে ফিরে তুমি তোমার পরীক্ষায় প্রশ্ন পাবে, সো কোনো চিন্তা করার দরকার নেই। তো চলো আমরা সরাসরি শুরু করি। কাজ ক্ষমতা শক্তির প্রথম টাইপ সেটা হচ্ছে কাজ। সো কাজ নিয়ে যেই প্রশ্ন যেই ইনফরমেশনগুলো তোমার জানা থাকতে হবে সেগুলো চলো ফার্স্টে জেনে নিই। সো কাজের মধ্যে শুরুতে আমরা দেখবো হচ্ছে ধ্রুব বল দ্বারা কাজ। সো ধ্রুব বল দ্বারা কাজের ক্ষেত্রে আমরা সূত্রগুলো কি জানতাম, যে কোনো একটা বস্তুতে বল প্রয়োগ করলে বস্তু যদি সরণ ঘটে, বস্তুর যেদিকে বল প্রয়োগ করছি সেই বলের দিকে যে সরণ, যেমন এস কস থিটা বা এফএস, সো এফএস কস থিটা এইটাকে আমরা বলি হচ্ছে কৃত কাজ। ডাব্লিউ সমান এফএস কস থিটা, বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ডাব্লিউ সমান এফ ডট গুণ হচ্ছে এস, এটা তুমি মনে রাখবা। এবং আমরা ডাব্লিউ সমান আরও লিখতে পারি, ডাব্লিউ সমান সরাসরি লেখা যেতে পারে এম জি এইচ, বা আমরা এখানে ডাব্লিউ সমান আরও লিখতে পারি কিন্তু চাইলে যে এই কৃতকাজ সমান সমান গতিশক্তির পরিবর্তন। কৃতকাজ সমান সমান কী হবে? গতিশক্তির পরিবর্তন। তার মানে আমরা লিখতে পারি ডাব্লিউ সমান হাফ এম ভি স্কোয়ার মাইনাস কি লিখতে পারি আমরা হাফ এম ইউ স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, সো এরকম। সো ডাব্লিউ সমান এফ এস কস থিটা, ডাব্লিউ সমান এফ ডট এস এম জি এইচ হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম এম ই স্কোয়ার লিখতে পারি। বা ডাব্লিউ সমান আমরা কিন্তু আরও ভিন্নভাবে লিখতে পারি, ডাব্লিউ সমান সমান লিখতে পারি আমরা টাউ ইন্টু থিটা। বল ইন্টু সরণের যে গুণফল সেটা হচ্ছে আমাদের কি, সেটা বল না, আমাদের হচ্ছে কি টর্ক। হ্যাঁ, বলের ভ্রামক আর কি, বল না, বলের ভ্রামক। সো বলের ভ্রামক ইন্টু কৌণিক সরণ, এটা গুণ করলে আমরা কাজ পাই। এটা কখন? ঘূর্ণনরত বস্তুর ক্ষেত্রে। এককগুলো আমরা একটু মনে রাখবো, এখান থেকে যা যা একক তোমার জানা প্রয়োজন সেগুলো। যেমন আমরা মনে রাখবো হচ্ছে এককের, আমরা জানি কাজ হচ্ছে স্কেলার রাশি, সেটা মনে রাখবা। একক হচ্ছে জুল, তবে এটাকে আমরা বিভিন্ন এককে প্রকাশ করতে পারি, ইলেকট্রন ভোল্ট, বা হচ্ছে আমরা এটাকে প্রকাশ করতে পারি হচ্ছে আর্গ, শক্তির একক হচ্ছে আর্গ, এভাবে কিন্তু প্রকাশ করতে পারি। সো এগুলো তো মনে রাখবা। সো এসআই একক হচ্ছে আমাদের জুল, এটা হচ্ছে আমাদের কি এসআই একক, এটা হচ্ছে মেন এসআই একক। সো এটা হচ্ছে এসআই একক। সো এটা তুমি মেনলি মনে রাখলা, বাকিগুলো আমরা মনে রাখবো যে হ্যাঁ এছাড়াও ইলেকট্রন ভোল্ট আর্গ এগুলো কিন্তু কাজ বা শক্তির একক, স্কেলার রাশি। সো এতটুকু কথা মনে রাখো। আর এখানে আমাদের এই যে থিটাটা, এই থিটা হচ্ছে কি বলা সরণের মধ্যবর্তী কোনো কিছু শর্ত আছে। সর্বোচ্চ কাজ যখন বলবে যে কাজ সর্বোচ্চ কখন হবে, যখন থিটার মানটা 0 ডিগ্রি হবে, তুমি বল প্রয়োগ করছো এবং সরণ সেই দিকেই ঘুরছে, তখন সেক্ষেত্রে কি হবে যে আমাদের কাজের মানটা সর্বোচ্চ হবে। বা সর্বনিম্ন কাজ যদি বলে তখন তুমি বুঝে নিবা যে আমাদের এই থিটার মানটা কি হবে। সর্বনিম্ন কাজ হচ্ছে কখন, তখন আমাদের থিটার মানটা কি হবে যে 180 ডিগ্রি হবে, তখন থিটার মানটা হচ্ছে সর্বনিম্ন। আর শূন্য কাজ যদি বলে, শূন্য কাজ, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা শূন্য কাজের ক্ষেত্রে আমাদের থিটার মানটা কি হবে 90 ডিগ্রি হবে। সো কাজের আমাদের হচ্ছে আরও একটা জিনিস আছে, ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজের শর্ত। সো ধনাত্মক কাজ তখন যখন তোমাকে বলবে ধনাত্মক কাজ, তখন এই থিটার শর্ত হচ্ছে এরকম যে এই থিটার মানটা কি হবে 0 থেকে 0 সহ 0 ডিগ্রি সহ 90 ডিগ্রির চেয়ে ছোট, এরকম আর কি। হ্যাঁ, সো এটা মনে রাখবো ধনাত্মক কাজের ক্ষেত্রে। আর ঋণাত্মক কাজের ক্ষেত্রে আমরা মনে রাখবো ঋণাত্মক কাজের শর্ত হচ্ছে যে কত, যে এই থিটার মানটা হবে হচ্ছে আমাদের যে 90 ডিগ্রির চেয়ে বড়, কিন্তু 90 ডিগ্রি সমান কিন্তু না, আর 100 ডিগ্রির চেয়ে ছোট বা 180 ডিগ্রির সমান। সো এই হচ্ছে দুইটা ধনাত্মক এবং ঋণাত্মক কাজের শর্ত, সর্বোচ্চ এবং সর্বনিম্ন কাজও উপরে লিখে দিচ্ছি। সো এই কথাগুলো তোমার মনে রাখতে হবে। যখন কোনো বস্তুতে বল প্রয়োগ করবা সরণ ঘটবে, তবে 90 ডিগ্রিতে সরণ ঘটবে, তখন সেক্ষেত্রে কাজের মানটা শূন্য হবে, এগুলো শূন্য কাজ। পরীক্ষায় শূন্য কাজের উদাহরণ আসে যে একটা বস্তুকে আমি বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, তাহলে যে হচ্ছে তাহলে কিন্তু কাজ কত শূন্য। পৃথিবী যে হচ্ছে সূর্যের চারদিকে ঘুরছে, কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হচ্ছে, কাজ কত শূন্য। তো কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘোরায় তাহলে সেক্ষেত্রে কাজের মানটা শূন্য হয়। এই ব্যাপারটা মাথায় রেখো, পরীক্ষাতে এক্সামে কিন্তু অনেক আসে এই ব্যাপারটা। সো এতটুকু মনে রাখলে তুমি এখানকার প্রশ্ন সবগুলো উত্তর করতে পারবে। এবার আমরা দেখি উত্তর করতে পারি কিনা। বলছে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ, একটু আগে বললাম কেন্দ্রমুখী বল দ্বারা কাজ শূন্য, কেন এটা খ নাম্বারে আসে। সো তখন মনে রাখবা যে হচ্ছে ধরলাম এই হচ্ছে এটাকে কেন্দ্র করে এটা ঘুরতেছে। সো এটার কেন্দ্র বরাবর বল কাজ করে, কেন্দ্রমুখী বল, আর বস্তুটা তার স্পর্শক বরাবর ছুটে যেতে চায়। তাহলে বল আর সরণের মধ্যবর্তী কোণ কত দেখতে পাচ্ছ এখানে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে সেক্ষেত্রে কাজ কত হবে শূন্য হবে। তাহলে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ যখন তোমাকে জিজ্ঞেস করবে তখন তুমি বুঝে নিবা যে এখানে থিটার মানটা কত 90 ডিগ্রি, এটা তুমি নিজে নিজে বুঝে নিবা। আর তখন বুঝতেই পারছো কাজের মান কত দিবা, শূন্য দিবা। সো কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত হবে, শূন্য হবে। পরীক্ষায় এই প্রশ্ন অনেকবার আসছে, আসবেও। সো এটা যদি কোনো ধরনের ভুল না হয়।
কাজের মান শূন্য হবে যদি স্মরণ না ঘটে, কথা সত্য। কারণ আমি সূত্র জানতাম যে এফ এস কস থিটা, এফ এস কস থিটা, এস যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ এর মানও শূন্য হবে, কথা সত্য। ওকে, এই কথা সত্য, 1 নম্বর কথা সত্য। বলের বিপরীতে স্মরণ হলে না, বলের বিপরীতে স্মরণ মানে কি, যে 180 ডিগ্রি, তাহলে কাজের মান শূন্য না। সাইন থিটা যখন 1, ওকে, সাইন থিটা যখন 1, খেয়াল করো যে সাইন থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়াল টু কত, 90 ডিগ্রি। আর থিটা ইকুয়াল টু যখন 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি হলে তখন সেক্ষেত্রে কাজের মানটা কত, শূন্য। তার মানে এটাও আমাদের রাইট, এটা আমাদের 3 নম্বর অপশনটাও রাইট। সো এটাও রাইট এবং হচ্ছে এটাও রাইট। সো 1 আর 3 আমরা দেখতে পাচ্ছি রাইট অপশন। ওকে, সো বুঝে গেল নিচের কোনটি শূন্য হলেও কাজ সম্পন্ন হবে। কোনটা শূন্য হলে কাজ হবে? বলের মান যদি শূন্য হয় তাহলে কাজ হবে না, বল যদি শূন্য হয় তাহলে কাজও শূন্য হবে, শূন্য হবে না। স্মরণ যদি কি হয়, যে স্মরণ যদি শূন্য হয় তাহলে কাজের মানও শূন্য হবে, তাহলে কাজ সম্পন্ন হবে না। সেই দুটো তো হবেই না উত্তর। বল ও স্মরণের মধ্যবর্তী কোণ, থিটার মান যদি শূন্য হয়, ইয়েস, থিটা শূন্য হলে কাজের মান হবে, থিটা শূন্য হলে কাজের মানটা হবে কত, এফ এস, এফ এস, কাজের মান থাকবে। তার মানে এটাই হচ্ছে কারেক্ট, যে বলের মান যদি শূন্য হয়, সরি, বল ও স্মরণের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয় তাহলেও কাজের মান সম্পন্ন হবে, কাজ হবে। সো ব্যাপারটা বুঝতে পারলাম। সুষম দূরত্বে ঘূর্ণায়মান একটা বস্তুর উপর কেন্দ্রের দিকে ব্যাসার্ধ বরাবর বল প্রয়োগে কৃত কাজ। সো ঘূর্ণায়মান বস্তুর বল প্রয়োগে কৃত কাজ কত হবে, শূন্য। ঘূর্ণায়মান বস্তু কেন্দ্রের দিকে, তার মানে কি হয়েছে, থিটার মানটা 90, থিটা কত এখানে, থিটা হচ্ছে 90 ডিগ্রি, দ্যাটস ওয়াই আমরা বলবো কি কাজের মানটা কত, শূন্য। সো এই প্রশ্নগুলো এখন তুমি অহরহই পারবা। আর আমরা যে বলছিলাম কাজের আরেকটা সূত্র, যে ভাই ডাব্লিউ সমান কি লেখা যায়, এফ ডট এস, এটা বলছিলাম না। সো এটা দিয়ে আমাদের প্রশ্ন আসতে পারে ডট গুণ দিয়ে। সো সবচেয়ে সহজ প্রশ্নটা দেখো, বল এবং স্মরণ দুটো দেওয়া আছে, এত বল প্রয়োগ করা, এত স্মরণ হয়, কৃতকাজ কত। তাহলে তুমি কি করবা, ডট গুণ করবা, 6 দুগুণে কত আসবে এখানে, 12, এখানে আসবে কত, জে আর জে এর গুণ করবা, কিন্তু 3 দুগুণে কত আসবে, 6, আর এখানে আসবে -1 আর -2, গুণ করলে আসবে কত, 2। তো 12 আর 6 18, 18 2 হচ্ছে 20, তাহলে উত্তর বলো কত, 20 জুল। সো তোমার উত্তর হচ্ছে 20 জুল, কোনো ঝামেলা নাই। সো খুবই সহজ। এই অঙ্কটা একটু ঘুরিয়ে আসতে পারে কিভাবে, যখন দেখো কোনো বস্তুর উপরে এত বল প্রয়োগ করা, মানে বলের মানটা দেওয়া আছে আমাদের এখানে, বলের মানটা আমরা জানি, কিন্তু এই যে স্মরণের মানটা, সেই স্মরণের মানটা সরাসরি দেয়নি। সো বলের মানটা কত লেখা আছে খেয়াল করো, যে 2i, সো 2i প্লাস হচ্ছে কত, 3j মাইনাস 4k, এটা আমাদের দেওয়া আছে সরাসরি, কিন্তু স্মরণের মানটা হুবহু দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমরা কি করব, স্মরণের মানটা খেয়াল করো, সেটি এত বিন্দু হতে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। সো এত বিন্দু হতে এত বিন্দুতে স্থানান্তরিত হয়। সো এই 4 থেকে 3 বাদ দিলে কত আসবে, 4 থেকে 3 বাদ দিলে আসবে হচ্ছে 1, তাহলে আসবে 1i। তারপরে 5 আছে, 5 থেকে 2 বাদ দিলে কত আসবে, 3, তাহলে আসবে হচ্ছে 3j। আর 1 থেকে -1 বাদ দিলে আসবে কত, 2, তাহলে আসবে হচ্ছে 2k, আসবে হচ্ছে আমাদের কত, 2k। তাহলে এই হচ্ছে আমাদের জিনিসটা। হিসাব যদি আমরা করি, এখানে গুণ করে দিই, কত আসবে খেয়াল করো, আসবে হচ্ছে 2 আর এখানে 1, সো 2 একে 2, আসবে কত, 3, 3 3 কে আসবে কত, 9, -4 আর এখানে +2 মিলে কত হবে, -8। তাহলে হিসাব করে দেখো তুমি পেয়ে যাচ্ছ 11, 11 থেকে 8 বাদ দিলে আসবে 3, তাহলে তুমি উত্তর বলবো হচ্ছে 3 জুল। তাহলে উত্তর হবে কত, 3 জুল। তার মানে এই প্রশ্নদের দেখো সুন্দর করে সাজানো, এখানে বল এবং স্মরণ দেওয়া থাকলে কি হবে। পরবর্তী অঙ্কটা আমরা দেখলাম যে বল দেওয়া আছে, কিন্তু যদি স্মরণটা দেওয়া না থাকে, স্মরণটা বের করে নিব আমরা। কিভাবে স্মরণটা বের করলাম আমরা, এই স্মরণটা বের করলাম কিভাবে, এই লাস্টের বিন্দু থেকে ফার্স্টের বিন্দুটা আমরা বাদ দিছি, যেমন এই 4 থেকে আমরা 3 বাদ দিছি। তো 4 থেকে 3 বাদ দিলেই আমাদের আসছে কত, 4 - 3i, এরকম। তারপর হচ্ছে কি, এই 5 থেকে 2 বাদ দিছি, সো 5 - 2 সাথে হচ্ছে j। এবার সেম একইভাবে 1 থেকে বাদ দিছি কত আমরা, -1, সব মিলে প্লাস হয়ে গেছে, সাথে কত হবে এখানে k। সো এইভাবে করে আমরা বের করছি এখানকার আর এর মানটা। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো, কোনো ঝামেলা নেই। কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত, শূন্য, এটা এমনি আমরা জানি। কোনো এক ব্যক্তি 2 মিনিট দাঁড়িয়ে থাকলে তার কাজের পরিমাণ কত, সে বোঝা নিয়ে দাঁড়ায় আছে, কোনো স্মরণ তার ঘটেনি, বল প্রয়োগের স্মরণ ঘটেনি, কাজ শূন্য হবে। সো বল ও স্মরণ ভেক্টর রাশি হলেও এদের স্কেলার রাশি, এদের স্কেলার গুণফল রাশিকে উৎপন্ন করে কাজ। আমরা জানি বল আর স্মরণের গুণফলকে কাজ বলে, সেটা আমরা জানি। বল ও স্মরণের কাজের মধ্যে সম্পর্ক এফ ডট এস, ডাব্লিউ সমান এফ এস কস থিটা, আর হচ্ছে এ ও বি উভয়, হ্যাঁ দেখো এফ এস কস থিটা, এটা হবে না। সো আমরা এইটা দাগাবো, এ ও বি উভয়, এটাই আমাদের উত্তর হবে। সো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এইখান থেকে আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি কিনা, অনেকবার বোর্ডে আসছে, যে এখানে বল প্রয়োগ করা হয়েছে, স্মরণের দিকে ঘটছে, যে থিটা কোন মানের জন্য কাজের মান শূন্য হয়, অথবা বল শূন্য কত হলে কাজ শূন্য হবে। কাজ কখন শূন্য হয়, 90 ডিগ্রি হলে। অলরেডি আমরা শিখছি কাজ শূন্য কখন হয়। এই দেখো ধনাত্মক ঋণাত্মক কাজের শর্তগুলো বলেছিলাম, এই শর্তগুলো তুমি এখানে দেখতে পাচ্ছ। সো তুমি নিজে উত্তর বলো, তোমার একেবারে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আর কোনো বাড়তি পড়াশোনা করতে হবে না। নিচের কোন শর্তের জন্য কৃতকাজ ধনাত্মক বলে বিবেচিত হবে, ধনাত্মক, তাহলে শর্ত কি ছিল, 0 থেকে 90,
সো 0 থেকে 90 এটা কারেক্ট অপশন, কারণ 0 সহ 90 চেয়ে ছোট, সেটা হচ্ছে সবচেয়ে কারেক্ট উত্তর। সেটা আমরা দাগাবো। বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ মানেই হচ্ছে কি ধনাত্মক কাজ, বলের দ্বারা কাজ মানেই হচ্ছে কি যে ধনাত্মক, বলের দ্বারা কাজ মানেই হচ্ছে ধনাত্মক কাজ। ওকে, 0 থেকে 90-র মধ্যে দেখো 0 সহ 90-র নিচে ছোট, সেটা আমাদের হবে। নিজের কোন মানের জন্য কাজ ঋণাত্মক হবে, নিজের কোন মানের জন্য কাজ ঋণাত্মক হবে। ঋণাত্মক কি হয় যে 180 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট। সো দেখো এই যে 90-র চেয়ে বড়, 180 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট, ঋণাত্মক কাজ। সো এগুলো পরীক্ষাতে অহরহ আসছে। বলসনের মধ্যে কত হলে কাজ বলের দ্বারা কাজ হবে, বলের দ্বারা কাজ মানে কি ধনাত্মক কাজ। তাহলে কি হবে, থিটার মানটা 0 থেকে থিটার মানটা আমাদের কি হবে, থিটার মানটা আমাদের কি হবে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে, তবে কি হবে যে 90 ডিগ্রি ছোট হতে হবে। তো 0 থেকে 90-র মধ্যে একটাই আছে 45 ডিগ্রি, মানে এটাই ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ কি হবে আবার জিজ্ঞেস করতে, বুঝতে পারছো 60 ডিগ্রি হবে 90 চেয়ে ছোট। সো সর্বোচ্চ কাজের জন্য কি হবে 0 ডিগ্রি হইতে হবে, সেটাও আমরা জানি। সো অলরেডি যেই কথাগুলো শুরুতে বলছিলাম এটা দেখো ঘুরে ফিরে অনেক আসছে। আর সিজিএস পদ্ধতি কাজের একক কি বলছিলাম, আর্গ লিখছিলাম না, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর কি। হ্যাঁ, সিজিএস পদ্ধতি, সে ব্যাপারটা মাথায় রাখবা। কাজের মাত্রাও তুমি সেম একইভাবে বের করে ফেলতে পারো, এমএল স্কোয়ার এবং হচ্ছে টি ইনভার্স এমএল স্কোয়ার টি ইনভার্স 2, এমএল স্কোয়ার টি ইনভার্স 2 কাজের মাত্রা। সো একক মাত্রাগুলো আমরা একইভাবে মনে রাখবো। একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাচ্ছি, কাজের মান কত হবে 0। সো আশা করি একদমই তোমার প্র্যাকটিস হয়ে গেছে, এইগুলোর বাইরে তোমার কোনো কিছু পড়তে হবে না এখান থেকে। এবার চলে যাওয়া যাক শক্তির মধ্যে। শক্তির মধ্যে আমরা এখানে বিভব শক্তি বা হচ্ছে অনেক দেখবো কাজ শক্তি, বিভব শক্তির জিনিসগুলো তুমি পাবা এখানে ইপি সমান সমান হচ্ছে mgh। তারপরে গতি শক্তিরগুলো তুমি পাবা হচ্ছে ইকে সমান হচ্ছে কত, যে হাফ mv স্কোয়ার। আর গতিশক্তি আর ভরবেগের মধ্যে একটা সম্পর্ক আছে, এর একটু মাথায় রাখবো। ইকে সমান হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এটা আমাদের সিকিউতে তেমন একটা বেশি প্রয়োজন হয় না, তবে হঠাৎ করে লাগতেও পারে। সো মাথায় রাখবা সূত্রটা, আমি অনেকগুলো স্টার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে কিন্তু এমসিকিউ অনেক বেশি, অনেকগুলো স্টার দিয়ে দিলাম আমি। সো এটা একটু খেয়াল রাখবা, সিকিউর মধ্যে একটু কাজে লাগতে পারে। সো ইকে সমান পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m, পি হচ্ছে ভরবেগ, ইকে হচ্ছে গতিশক্তি। সো গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। সো বিভব শক্তি গতিশক্তি ছাড়াও আমাদের এখানে সামনে আর যা যা আসবে সেই সূত্রগুলো আমরা নেক্সটে দেখবো এখান থেকে। সো কিলোওয়াট ঘন্টা নিচের কোন রাশির একক, কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে শক্তি। সো কিসের একক হচ্ছে শক্তির একক, কিলোওয়াট ঘন্টা হচ্ছে শক্তির একক। শক্তির একক নর্মাল কি, নর্মাল একক হচ্ছে জুল, শক্তির একক জুল। গতিশক্তির মাত্রা কি, শক্তির মাত্রা যা গতিশক্তির মাত্রা তাই হবে, তো জুল, তাহলে মাত্রা কি এমএল স্কোয়ার টি ইনভার্স 2। কাজ এবং শক্তির মাত্রা সেম, সো এমএল না এমএল স্কোয়ার, এই যে এইটার মধ্যে আছে এমএল স্কোয়ার টি ইনভার্স 2। সো কোনো বস্তুর ভরবেগ গতিশক্তির পরিবর্তন, মাত্র আমি এটা বলতেছিলাম যে গতিশক্তি আর ভরবেগ যখন তোমাকে বলবে, দেখো ভরবেগ পি আর গতিশক্তি কি, গতিশক্তি হচ্ছে ইকে। সো ইকে আর পি এর মধ্যে সম্পর্ক একটু আগে আমি বলছিলাম যে ইকে সমান কি পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m। সো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখো তোমার গ্রাফটা কি দাও, ইকের সাথে পি, ইকের সাথে পি এর গ্রাফ দাও, তুমি নিজেই খেয়াল করো ইকের সাথে পি এর সম্পর্কটা কি। ইকের সাথে পি এর সম্পর্ক সমানুপাতিক, তবে কি যে বর্গের সমানুপাতিক। সমানুপাতিক তার মানে কি পি বাড়লে ইকে বাড়বে। তো দেখো পি বাড়লে ইকে বাড়ছে, পি বাড়লে ইকে বাড়ছে, তো কোনটা রাইট হবে, এটা হবে, কারণ সম্পর্কটা কি বর্গের সমানুপাতিক। দেখো ইকের সাথে বর্গের সমানুপাতিক, যদি ইকের সাথে পি স্কোয়ার হতো তাহলে এটা রাইট হতো, কিন্তু পি স্কোয়ার তো না, শুধু পি, তাহলে হবে কি এরকম করে ঠাস করে বাড়বে, ঠিক আছে, স্কোয়ার আছে। বল ধ্রুব বল ও পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। সো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা হচ্ছে দেখবো এরকম আসবে আমাদের এফ ইন্টু ডিএক্স, এবং সেক্ষেত্রে আমরা স্প্রিং পাবো, তারপর হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কাজ পাইতে পারি। সো ইন্টিগ্রেশন করে কাজ বের করতে হয় পরিবর্তনশীল বলের ক্ষেত্রে। আর ধ্রুব বলের ক্ষেত্রে তো সেটা আমরা অলরেডি দেখে আসছি, ডাব্লিউ সমান কি এফ এস কস থিটা, সেটা আমাদের অলরেডি দেখা আছে। পরিবর্তনশীল বলেরটা কি হবে, ইন্টিগ্রেশন করে বের করতে হবে। সো আমরা দেখি এখানে আমাদের কি টাইপের প্রশ্নগুলো আছে সেটা আমরা একটু দেখবো। বলছে স্বাধীন একটি ব্যাগ সহ এত ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি লিফটে ভূমি হতে এত বেগে দ্বিতীয় তলায় উঠলো, ব্যাগ সহ স্বাধীনের ওজন কত। সো ব্যাগ সহ স্বাধীনের ওজন জিজ্ঞেস করছে, পি দেওয়া আছে। সো এটা ক্ষমতার প্রশ্ন, সো সামনে সেটা আমরা শিখবো যে পি ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু ভি, যে ক্ষমতা সমান এফ ইন্টু ভি। তোমাকে বলছে ওজন কত, এই এফ এর মধ্যে আছে কি আমাদের এমজি আছে। সো এই এমজিটাই তোমাকে বের করতে বলছে। সো এমজি সমান সমান কি হবে, এমজি সমান সমান হবে হচ্ছে পি ডিভাইডেড বাই ভি, পি ডিভাইড বাই ভি। সো দেখো 416.5 আছে, ভাগ হচ্ছে ভি 0.5। সো 4 দুগুণে 41 দুগুণে 82। সো 82 টাইপের 83 টাইপের কিছু একটা চলে আসবে, সেটা গুণ করে দেখো এটা আমাদের ক্ষমতা টাইপের। ক্ষমতার মধ্যে গিয়ে আমরা আরও এরকম প্রশ্ন পাবো। বলের দ্বারা কাজ হয় আমরা আগেই পড়ছি, বলের দ্বারা কাজ মানে কি, যে বল যেদিকে সরণ যদি সেদিকেই হয়, অথবা মানে ধনাত্মক যদি হয়, সহজ কথা। বল প্রয়োগে সরণ শূন্য হয় নো, বস্তু সমুদ্রের মধ্যে ঘুরে নো, বলসের মধ্যে কোন 90 ডিগ্রি হয় নো, বলসের মধ্যে কোন শূন্য হয়, শূন্য হলে ধনাত্মক কাজ হবে। শূন্য হওয়া মানে কি ধনাত্মক কাজ,
আর ধনাত্মক কাজ মানে হচ্ছে কি বলের দ্বারা কাজ। ওকে, তো সহজ হিসাব। পরিবর্তনশীল বল দ্বারা কাজ একটু আগে শিখলাম এফ ইন্টু ডিএক্স, ইন্টিগ্রেশন এফ ইন্টু ডিএক্স। সো কোনটাকে আমরা দাগাবো, এখানে অনেক কিছু তো এখানে আছে, দেখো কোনটার মধ্যে আমরা এখানে দাগাতে পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হলো। সো এখানে এফ ইন্টু ডিএস আছে আমাদের এখানে ইনিশিয়াল ফাইনাল, আমাদের হচ্ছে এফ এস ইন্টু এক্স ইন্টু ডিএক্স আছে একটা, আর জি এম এম 1/RB - 1/RA, হ্যাঁ এটা মহাকর্ষ বল দ্বারা কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কাজ। আর হচ্ছে এটা এফ ইন্টু ডিএক্স, এটা আমরা দাগাই দিচ্ছি 0 থেকে x পর্যন্ত। সো ধরে নিলাম এখানে চিত্র থাকলে তুমি চিত্র ওই অনুযায়ী বলতে পারতা যে কোনটা কথা বলতেছে। সো এফ ইন্টু ডিএক্স তুমি এখানে বসালেই তোমার চলে আসবে 0 থেকে x। ওকে, সো 0 থেকে x হইলো, বা ইনিশিয়াল থেকে x ফাইনালও হইলে হবে, তবে এখানে কি হবে শুধু এফ ইন্টু ডিএক্স হবে, এক্সটা হবে না আর কি। হ্যাঁ, সো ওকে, কাজের অভিকর্ষীয় একক, সো কাজের একক কি জুল বলি আমরা, জুল মানে কি ডাব্লিউ সমান কি এফ এস, তাই না? সো এফ এর জায়গায় আসবে নিউটন আর স্বর্ণের জায়গায় আসবে মিটার। সো নিউটন মিটার মানেই হচ্ছে কিন্তু জুল। সো নিউটন মিটার যেই কথা আর জুল কিন্তু কি একই কথা, দুইটা কিন্তু একই কথা, নিউটন মিটার জুল একই কথা। স্থিতিস্থাপক বল দ্বারা কাজ অর্থাৎ স্প্রিং এর টাইপটা আমরা শিখবো। স্প্রিং এর ক্ষেত্রে কি জানি আমরা, যে স্প্রিং এর ক্ষেত্রে তুমি একটা স্প্রিং এর মধ্যে সাপোজ কি করছো, এরকম বল প্রয়োগ করছো, তাহলে স্প্রিংটা কি একটু এরকম প্রসারিত হবে। স্প্রিং যে প্রসারিত হইলো, কি পরিমাণে প্রসারিত হবে সেটা নির্ভর করে স্প্রিং ধ্রুবকের উপরে। সো এফ ইকুয়াল টু কে এক্স, কেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এফ হচ্ছে প্রযুক্ত বল, যার কারণে যতটুকু সম্প্রসারিত সংকুচিত হইলো সেটা হচ্ছে এক্স। সো এখানে স্প্রিংয়ের দ্বারা কৃতকাজ কত হবে, ডাব্লিউ সমান আমরা লিখতে পারি যে হাফ কে এক্স স্কোয়ার, সরাসরি লিখতে পারি কোন কেজে, যখন হচ্ছে সাম্য অবস্থান থেকেই এক্স বা টানা হচ্ছে তখন। আর যদি আমাদের হচ্ছে দেওয়া থাকে ইনিশিয়াল এবং ফাইনাল অবস্থা, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো হাফ কে এক্স টু স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, হচ্ছে এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা কাজ। আর যদি বলে হচ্ছে স্প্রিং বল দ্বারা কাজ, তখন সেক্ষেত্রে একটা সামনে মাইনাস দিব, তাহলেই শেষ। এটা হচ্ছে বাহ্যিক বল দ্বারা ডাব্লিউ, বাহ্যিক বল দ্বারা ডাব্লিউ বা হচ্ছে কৃত কাজ, ঠিক আছে। আর স্প্রিং যদি বলে স্প্রিং বল দ্বারা কাজ, সামনে একটা মাইনাস হবে, জাস্ট এটুকু মাথায় রাখো। সামনে প্রশ্ন আসছে সেগুলো বলবো। কোনটা স্প্রিংয়ে এত বল দ্বারা টেনে এত সম্প্রসারিত করা হলে স্প্রিং ধ্রুবক কত? সো আমরা সূত্র শিখলাম এখানে এফ ইকুয়াল টু হচ্ছে কে এক্স। সো যদি আমরা এখান থেকে এক্স কে বের করতে চাই, তাহলে কে সমান সমান কি হবে এফ বাই এক্স। এফ এর মানটা কত 10 নিউটন, আর 5 সেন্টিমিটার মানে কত, যে 5 ভাগ হচ্ছে 100 মিটার নিব। সেটা আমাদের উপরে চলে আসলে হবে হচ্ছে 1000, আর নিচে আসবে হচ্ছে 5। সো এখানে হিসাব করলে কত আসবে দেখো 200 চলে আসবে। তাহলে উত্তর হবে কত 200। আর একক কি, একক হচ্ছে নিউটন পার মিটার। সো মাস্ট মনে রেখো যে কে এর একক, সে কে এর এককটা লাগবে, এর এককটা আমাদের বেশ প্রয়োজন হয়। আর মাঝে মাঝে এটা খ নাম্বারেও আসে, এত নিউটন পার মিটার বলতে কি বুঝো, তুমি বলবা কোনো একটা স্প্রিং ধ্রুবক 200 নিউটন পার মিটার বলতে বোঝায় স্প্রিংটাকে 200 নিউটন বল প্রয়োগ করলে তখন 1 মিটার প্রসারিত হয়, এরকম। তো যত বল প্রয়োগ করে প্রসারিত করতে পারবো 1 মিটার, সেটা হচ্ছে তার স্প্রিং ধ্রুবক। স্প্রিংকে প্রসারিত করলে এর মধ্যে কোন ধরনের শক্তি সঞ্চিত হবে? হ্যাঁ, এর মধ্যে বিভব শক্তি জমা হয়। স্প্রিংকে তুমি প্রসারিত করলা, এর মধ্যে বিভব শক্তি জমা হয়েছে। এখন একটি স্প্রিংয়ে এত বল প্রয়োগ করে স্প্রিংটি এত প্রসারিত হয়, স্প্রিংটিতে 20 কেজি ভরের একটি বোঝা খাড়া নিচে দিকে ঝুলিয়ে দেওয়া হলে স্প্রিংটির স্থিতিশক্তি কত? তো তুমি কি লিখবা, স্প্রিংয়ের স্থিতিশক্তি মানেই হচ্ছে স্প্রিংয়ের ক্ষেত্রে কৃতকাজ হাফ কে এক্স স্কোয়ার। এখন তুমি মানগুলো বসানোর চেষ্টা করবা যে এত বল প্রয়োগ করে এত প্রসারিত হয়, কত বল প্রয়োগে কত প্রসারিত, সেখান থেকে আমরা পাবো হচ্ছে স্প্রিং ধ্রুবক। সো আমরা জানি কে সমান সমান হচ্ছে এফ বাই এক্স। এফ এর মানটা হচ্ছে 500 নিউটন, আর এক্স এর মানটা 10 সেন্টিমিটার, মানে 10 ভাগ হচ্ছে 100। তাহলে আমাদের জিনিসটা কীরকম হবে খেয়াল করো, যে 500 ইন্টু 100, আর নিচে আমাদের আছে হচ্ছে 10, সো একটা শূন্য কাটা যাবে, তাহলে আসবে হচ্ছে 5000। হ্যাঁ, তাহলে 5000। সো আমরা এখানে পাচ্ছি হাফ ইন্টু হচ্ছে 5000। এক্স এর মানটা কত বলছে তোমাকে, যে হচ্ছে 20 কেজি ভরের একটি বোঝা খাড়া নিচের দিকে ঝুলিয়ে দেওয়া হলো স্প্রিংয়ের মধ্যে। সো এখানে 20 কেজি ভরের খাড়া যদি বোঝা ঝুলাই দেওয়া হচ্ছে, কতটুকু প্রসারিত হবে সেটা আমি জানি না, সেটা আমি আবার বের করবো। লিখবো আবার এফ সমান সমান কে এক্স, 20 কেজি ভরের তাহলে এমজি লিখবো আমরা এখানে। সো এমজি সমান সমান কে এক্স। সুতরাং এখান থেকে লিখবো আমরা এক্স সমান সমান কি এমজি বাই কে। সো এমজি বাই কে, এখানে এমজি এর মান বসাও। এমজি কত, 20 কেজি ভরের বস্তু, জি হচ্ছে 9.8, আর কে কত, কে হচ্ছে 5000। হ্যাঁ, এই যে 5000। তাহলে একটা শূন্য কাটা গেল, যে উপরে আসতেছে 19.6 ভাগ 500। সো এক্স এর মান হচ্ছে 19.6 ভাগ হচ্ছে কত 500, তাই না? 19.6 ভাগ হচ্ছে 500 হচ্ছে এক্স এর মান, তার উপরে স্কোয়ার। সো অনেক কিন্তু ভুল করতে পারে, এখানে এই মানটা 10 বসে, 10 বসানো যাবে না, কারণ আমি ওইটা ছিল তার স্প্রিং ধ্রুবক। এখন 20 কেজি ভর ঝুলাইছি, এখন তাহলে সঞ্চিত শক্তি কত, তাহলে এখনকার প্রসারণটা আমার লাগবে। সো এটা হচ্ছে আমাদের কি ইপি। ওকে, সো এই হাফ কে এক্স স্কোয়ার, না
সেটা বুঝতে পেরেছি। সো বস্তুকে বিকৃত করলে তা আবার পূর্ব অবস্থায় ফিরে আসতে কি বলে? স্থিতিস্থাপকতা বলে। যাই হোক, এটা আমাদের স্প্রিং ধ্রুবকের একক কি? নিউটন পার মিটার। অলরেডি আমরা শিখছি এখান থেকে। কোনো স্প্রিংয়ে এত বল দ্বারা টানলে এত, অলরেডি আমরা দেখছি এটা কত হয়, যে এত বল দ্বারা টেনে যদি আমরা এত প্রসারিত করি তাহলে স্প্রিং ধ্রুবক কত হবে? কে সমান সমান কি? এফ বাই এক্স। অলরেডি সেটা বের করা শিখছো। এফ এর মান 5। আচ্ছা 10 সেন্টিমিটার মানে কি? 10 ভাগ 100, এই যে 100 হিসাব করো, এটা চলে আসবে কি? এটা উপরে ছিল 500 ভাগ 10 মানে কত? 50, তাহলে আসবে কত? 50। ওকে, সো তুমি এভাবে করে বের করে ফেলতে পারবা। এই স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের মান দ্বিগুণ করলে কাজ বৃদ্ধি পাবে কত? খেয়াল করো, আমরা জানি হচ্ছে, দেখো ডাব্লিউ সমান কি ছিল আমাদের? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে ডাব্লিউ এর সাথে এক্স এর স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে বলে বুঝবা কি? এই যে এটা কথা বলছে, এটা কিন্তু অনেক পপুলার প্রশ্ন, মাঝে মাঝে এটাই বলবে। স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের ক্ষেত্রে কোনটা সঠিক? এটা সঠিক। স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে সরণের ক্ষেত্রে কাজ কত হবে? এই যে কাজ আর সরণের সূত্র হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক এক্স স্কোয়ার। তো সরণের মান যদি তুমি দ্বিগুণ করো, হ্যাঁ, সরণের মান দ্বিগুণ করলে সেক্ষেত্রে দেখো কাজের মান কত হবে? দ্বিগুণ করলে এটা হয়ে যাবে কত? 4 গুণ, মানে 400 হয়ে যাবে। হ্যাঁ, কাজের মান 400 হবে। আর কাজ বৃদ্ধি পাবে কত? তাহলে বৃদ্ধি পাবে হচ্ছে 300, কারণ 400 মাইনাস 100 তাহলে তো 300 আসে, তাই না? সো বৃদ্ধি পাবে বললে আমরা 100 বিয়োগ করে দিব, তাহলে পাবো হচ্ছে কত আমরা? যে 300। সো কাজ বৃদ্ধি পাবে হচ্ছে কত? 300%। আর কাজ হবে কত? 2 স্কোয়ার মানে কত? 4 আসছে, আর 4 মানে 400%, তাহলে বৃদ্ধি পাবে হচ্ছে 300%। সো এটা একটা সুন্দর প্রশ্ন পরীক্ষা আছে। সংকুচিত অবস্থায় স্প্রিংয়ের ভিতরে কোন শক্তি থাকে? স্থিতি শক্তি বা বিভব শক্তি। অলরেডি দেখছি আমরা কোন ধরনের শক্তি থাকে, বিভব শক্তি। একই প্রশ্ন অনেক বোর্ডে আসছে। সো এটা ছিল আমাদের একটা জিনিস। এটা হচ্ছে আমাদের অষ্টম অধ্যায় জিনিস। অষ্টম অধ্যায়ে অভিকর্ষ বল দ্বারা কাজ, সেক্ষেত্রে আমরা ডাব্লিউ সমান সমান কি দেখেছি? mgh। এটা আমাদের সূত্রটা, অভিকর্ষ বল দ্বারা কাজ ডাব্লিউ সমান সমান mgh। এটা দিয়ে আমাদের বেশ প্রশ্ন আসে মাঝে মাঝে। আমাদের এরকম হেলানো তল দিতে পারে, হ্যাঁ হেলানো তল দিতে পারে, যে বললো এটা হচ্ছে থিটা, বললো এটা হচ্ছে আমাদের এস এর মানটা হচ্ছে এত, আর এখানে একটা বস্তু তোমার ভরটা দিয়ে দিল, তখন সেক্ষেত্রে তুমি সেম একই কাজ করবা। ডাব্লিউ সমান সমান mgh। এই যে এইচটা তুমি বের করে নিবা, বের করে তুমি এখানে বসাবা। এটা বের করবা কিভাবে? তুমি ত্রিকোণমিতিক অনুপাত ফলো করবা। যেমন থিটার বিভব লম্ব অতিভুজ, তাহলে লিখবা তুমি যে আমরা জানি সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ, সেখান থেকে তুমি বের করে নিবা হচ্ছে কি? এইচ এর মানটা, যে এস ইন্টু হচ্ছে কত? সাইন থিটার মান যা থাকবে তাই। সো এভাবে তুমি কিন্তু প্রয়োগ করবা। এই জিনিসগুলো তোমাকে একটু প্রয়োগ করতে হবে। সো আসো আমরা দেখি এরকম টাইপের প্রশ্নগুলো আমাদের কীভাবে আসে। বলছে একটি কাঠের ব্লকের দৈর্ঘ্য এত এত এত, ভূমিস্থিতি উল্লম্ব করতে কৃতিত্ব কাজ কত? সো এখানে থেকে সূত্র কিন্তু লিখেছিলাম যে এই যদি তখন এরকম থাকে যে একটা এরকম একটা ব্লক আছে, এই ব্লকটা কীভাবে আমি খাড়া করতেছি, তাহলে এই অবস্থা থেকে এই অবস্থায় নিতে কৃত কাজ, এখান থেকে এখানে নিতে, এখান থেকে এখানে নিতে কৃত কাজ, হ্যাঁ এখান থেকে নিতে কৃত কাজ, সূত্র লিখে নাও। এরকম ক্ষেত্রে এটা ইটকে সমান অবস্থায় খাড়া করতে কৃত কাজ হবে, ডাব্লিউ সমান সমান হবে হচ্ছে এরকম mg। আমাদের এখানে ভারকেন্দ্রের সরণটা হবে হচ্ছে এরকম, যে হচ্ছে L/2 মাইনাস হচ্ছে H/2। সো এই সূত্রে বসাই দিলে তুমি কাজের মানটা এখান থেকে পেয়ে যাবা। সরি, অ্যাডমিশনে আসে এই প্রশ্নগুলো, অ্যাডমিশনে আসে। তবে এখানে দেখো দিয়ে দিছে কিন্তু, এই হচ্ছে সিলেট বোর্ড 23 দিয়ে দিছে। তারপরেও তুমি এই সূত্র তো লিখে দিলাম যে এই সমান অবস্থাকে খাড়া করতে, সেক্ষেত্রে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে রাখতে, আনুভূমিক থেকে উলম্ব অবস্থানে রাখতে কাজ কত? mg L/2 মাইনাস H/2। তুমি কি বসবা? এর দৈর্ঘ্য হচ্ছে 0.24 আছে, সো মান বসাই দাও। সো এখানে m এর মানটা হচ্ছে কত? আমাদের m এর মানটা হচ্ছে কত? 2 কেজি ভর। সো 2, এটা হচ্ছে 9.8, আর এটা আসবে L/2 কত আসছে আমাদের? দেখো 0.24। সো 0.24 ভাগ হচ্ছে 2 মাইনাস এইচ কত? উচ্চতা হচ্ছে 0.06। সো 0.06 ভাগ হচ্ছে 2। এটি এতটুকুই তোমার কাজে লাগবে, শেষ। সো মান বসালে তুমি উত্তরটা এখন পেয়ে যাবা। আশা করি বুঝতে পেরেছো। এরকম অঙ্ক, একটি এত মিটার দীর্ঘ এত কেজি ভর রডকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থায়, আবারও সেম প্রশ্ন, এটা রড আছে, এখান থেকে আমি এরকম করতে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে কৃতকাজ কত? সেক্ষেত্রে কৃতকাজ হবে ডাব্লিউ সমান সমান কত? mg ভারকেন্দ্রের সরণ। আগে ভারকেন্দ্র ছিল এই মাঝামাঝিতে, এখন ভারকেন্দ্র চলে আসছে কোথায়? এই মাঝামাঝিতে। ভারকেন্দ্র কোথায় আসছে? এই যে মাঝখানে। সো এরকম দীর্ঘ লাঠিকে যদি আমরা এরকম সমান অবস্থা থেকে আনুভূমিক অবস্থা থেকে এরকম উলম্ব অবস্থায় নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কৃতকাজ কত হবে? যে ডাব্লিউ সমান সমান mg L/2। সো সূত্রটা সুন্দর করে লিখে নাও। দীর্ঘ লাঠি টাইপের কোনো জিনিসকে এরকম খাড়া করতে কৃতকাজ হবে mg L/2। সো এখানে m হচ্ছে আমাদের সেই বস্তুর ভর, l হচ্ছে এই বস্তুটার দৈর্ঘ্য। তো সূত্র হবে mg L/2। এরকম যে কোনো এরকম সাপোজ এইটাকে আমি খাড়া করছি, তাহলে এটার ক্ষেত্রে কৃতকাজ কত হবে? এরকম সমান থেকে খাড়া করতে mg L/2। তবে ইট টাইপের ক্ষেত্রে, সেরকম জিনিসের ক্ষেত্রে, ব্লক টাইপের জিনিসের ক্ষেত্রে খাড়া করতে সূত্র কী হবে? mg L/2 মাইনাস H/2 সেক্ষেত্রে হবে। সো এই দুইটা ব্যাপার একটু সুন্দর করে মনে রাখো, তাহলেই হয়ে যাচ্ছে। পরে এই প্রশ্ন দেখো, এটা অলরেডি আমরা দেখে আসছিলাম যে রৈখিক ভরবেগ এবং গতিশক্তির মধ্যে হচ্ছে সম্পর্ক কি হবে? এই কে সমানুপাতিক পি স্কোয়ার আমরা জানি, সেক্ষেত্রে গ্রাফ হচ্ছে এটা, অলরেডি আমরা পাইছিলাম। আর যদি
এইটাও হইতে পারে যদি ইকের সাথে পি স্কোয়ারের গ্রাফটা তোমাকে দিয়ে দেয়, তাহলে এরকম কিন্তু হবে, কিন্তু পি স্কোয়ার দেয় পি দিছে, ইকের সাথে পি এর গ্রাফ আমাদেরকে দিছে। সো পরের প্রশ্ন দেখো যে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হবে সেটা কত। তার মানে এরকম একটা ঢালু পথে 30 ডিগ্রি কোণে হেলানো আছে, এই ঢালু পথে একটা বস্তু গড়ায় গড়ায় পড়তেছে 5 মিটার পথ, তো এখানে গতিশক্তি কত হবে, এবং এর আমাদেরকে জিজ্ঞেস করছে যে পড়াশোনায় গতিশক্তি কত হবে। সো গতিশক্তি তুমি কি লিখবা, গতিশক্তি তুমি সূত্র লিখবা হচ্ছে একে সমান সমান তুমি নরমালি লিখবা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। সো এখানে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে লিখবা ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ এখানে শূন্য তাহলে 2as। এবার এখানে তোমার কি হবে যে হাফ এখানে হচ্ছে এম 2as, 2 এর মান কত বসাবো, এটাই হচ্ছে সেই এর মান, এটাই তোমার কাছে জানতে হবে যে এই বরাবর ত্বরণ কত, এই বস্তুটা কেন পড়ছে, অভিকর্ষ বলের প্রভাবে পড়ছে, অভিকর্ষ ত্বরণের কারণে পড়তেছে, কিন্তু অভিকর্ষ ত্বরণ কাজ করে খাড়া নিচে জি, এদিকে কিন্তু জি কাজ করবে না, এদিকে হচ্ছে জি কস থিটা কাজ করবে, আর থিটা মান কত, এখানে যেটা থাকবে সেটাই থিটা, এটা 30 হলো এটা 60, সো জি কস 60 হবে ত্বরণের মানটা, সো এর জায়গায় বসাই দিবা হচ্ছে জি কস 60, আর এখানে এস এর মানটা কত 5 মিটার, সেটা বসাই দিবা, ওই 5 মিটার কিন্তু মানে আলাদা 5 মিটার কিন্তু খালি গুণ হবে আর কি, হ্যাঁ। সো এই হচ্ছে জিনিসটুকু, সো এম এর মানটা বসালে তুমি পেয়ে যাচ্ছ এখানে টোটাল যে গতিশক্তির মানটা কত হবে। সো এরকম একটা প্রশ্ন আমাদের এখানে ছিল। সো পরে হচ্ছে গতিশক্তির সম্পর্কগুলো আমরা অলরেডি জানি, হাফ এম ভি স্কোয়ার ইকে সমান ভি স্কোয়ার বাই 2m, এগুলো দিয়ে কী প্রশ্ন আসতে পারে। দেখো এখানে একটা প্রশ্ন আসছে, প্রশ্ন তুমি নিজেই করে ফেলতে পারবা, যে বলছে সমান ভরবেগ, সো ভরবেগ যদি স্থির থাকে তাহলে ইকের সাথে এম এর সম্পর্ককে দেখো ব্যস্ত আনুপাতিক, সো ইকে 1 বাই কে সমান m2 বাই m1 হবে। সো দেখেই বোঝা যাচ্ছে এটা করতে পারবা। সো এরকমভাবে আসতে পারে, যদি কখনো উল্লেখ থাকে ভরবেগ সমান, তখন বুঝে নিবা যে গতিশক্তি তাহলে এইটা এই সূত্র দিয়ে করতে হবে, ইকে সমান পি স্কোয়ার বাই 2m। সো ব্যাপারটা মাথায় রেখো। এখানেও সেম একটা প্রশ্ন দিছিল যে বলছে ভর এত গুণ, তাহলে গতিশক্তি কত, এখানে কিন্তু বলেনি ভরবেগের কথা, তাই এক্ষেত্রে আমরা লিখছি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, তখন সেক্ষেত্রে আমরা ধরে নিছি কি যে ভি, হ্যাঁ, সো ভি সমান আর কি, আমরা এখানে ধরে নিছি কি যে ভি ধ্রুবক আছে, তাহলে আগের বার দেওয়া ছিল কিন্তু যে ভরবেগ ধ্রুবক, এখানে আমরা ধরে নিছি যে ধরি ভি ধ্রুবক, যদি বলা নাই এই জন্য আমরা ধরে নিছি, বলা না থাকলে ভি ধ্রুবক ধরবা, হাফ এম ভি স্কোয়ার, তাহলে ইকের সাথে এম এর সম্পর্ক সমানুপাতিক, সো তখন সেক্ষেত্রে কী হবে m বাই 2m। সো এই দুইটা প্রশ্ন একসাথে তুমি একটু মনে রাখলেই হয়ে যাচ্ছে। গতিশক্তির এই প্রশ্ন খুবই সহজ, যে তুমি যদি বেগ 3 গুণ করো তাহলে গতিশক্তি অবশ্যই কত গুণ হবে, 9 গুণ, তাহলে বেগ গতিশক্তি 9 গুণ হলে বেগ কত হবে 3 গুণ। সো এরকম, এটা অলরেডি আমরা পড়েছি গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক, সো কোনটা হবে, যে গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক হচ্ছে এটা। সো এটা দেখো একটা প্রশ্ন যে কত উচ্চতায় গতিশক্তি, আর মানে বোঝায় 8 মিটার উচ্চতায় গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত কত। মনে রাখবা বিভব শক্তি লিখি আমরা, স্থিতিশক্তি লিখি আমরা mgh, যেখানে h মানে ভূমি হতে উচ্চতা, ভূমি হতে উচ্চতা 8 মিটার, তাহলে বস্তুটা 10 মিটার উপর থেকে পড়ছিল, তাহলে গতিশক্তির বেলায় লিখবো হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের জায়গায় 2gh, তখন এইচ হবে কতটুকু নামলো, সো 8 মিটার উচ্চতা আসলে নামছে 2 মিটার, তো সেক্ষেত্রে অনুপাত কত হবে 1/4। সো খুবই সিম্পল কিন্তু। আর আরেকটা প্রশ্ন স্পেশালি দেখো, এই যে আমাদের বলে কত উচ্চতায় এরকম গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তখন আমরা নর্মালি বড় করে করতে পারি, কিন্তু আমরা শর্টকাটে যখন পরীক্ষা যখন এমসিকিউতে যাবে অবশ্যই শর্টকাটে করব। তো শর্টকাটে কীভাবে করব, এই যে তুমি দেখবা ইকে সমান এন ইপি, এভাবে তুমি লিখবা, তখন তুমি দেখবা যে এন এর মানটা কত, ইপির আগে যা আছে সেটা হচ্ছে এন এর মান, যেমন এখানে ইপির আগে আছে 2, তাহলে এন এর মান কত 2, তাহলে আমাদের শর্টকাট দিয়ে করলে এটার অ্যান্সার কত আসতো, এক্স সমান সমান এইচ ডিভাইড বাই এন প্লাস 1, সো এন এর মানটা 2 আর এই 1 তো 1, লাস্টে কত এইচ বাই 3, তুমি খেয়াল করে দেখো সেটাই কিন্তু আসছে, নর্মালি করলেও সেটা আসবে আর শর্টকাটে করলেও সেটাই আসবে। সো তুমি মনে রাখবা এক্স ইকুয়াল টু এইচ ডিভাইড বাই এন প্লাস 1, যেখানে এন কি ইপির সহগ, ইপির সহগ, সহজ কথা। যদি এখানকার 2টা আমাদের পরীক্ষাতে এরকম থাকতো, এই পাশে থাকতো, এ পাশে 2 আসে, এ পাশে তাহলে কি হাফ, তাহলে এন এর মান তখন আমরা হাফ দিতাম, এন এর জায়গায় বসাইতাম হাফ, ঠিক আছে, মানে n2 থাকলে ওই পাশে আমরা হাফ আকারে লিখতাম, ইপির আগে যা আছে সেটাই হচ্ছে আমাদের কি n এর মান। সো আশা করি বুঝতে পেরেছি এই জিনিসটা। পরবর্তীটা খেয়াল করো যে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ কত বৃদ্ধি পাবে। সো আমরা সূত্র অলরেডি জানি, এখানকার সূত্রটা যে ইকের সাথে পি এর সম্পর্ক, ইকের সমানুপাতিক হচ্ছে পি স্কোয়ার। সো বলছে গতিশক্তি 300% বৃদ্ধি করলে ভরবেগ বৃদ্ধি পাবে। সো ভরবেগের সাথে গতিশক্তির সম্পর্ক তাহলে আসবে রুট ওভার ইকে। তাহলে তুমি খেয়াল করো যে রুট ওভার ইকে গতিশক্তি 300% বৃদ্ধি করছি, তার মানে হয়েছে কতটুকু 400%, 400%-এর মধ্যে 4 আছে, তুমি 4 নাও, তাহলে এটা পি কত গুণ আসবে, পি আসবে হচ্ছে রুট ওভার 200, সরি রুট ওভার 200 মানে কত, সরি রুট ওভার 4 মানে কত 2, 2 আসবে, 2 মানে হচ্ছে তা তুমি ধরে নিবা কি যে হচ্ছে 200%, হ্যাঁ পি হবে 200%, তাহলে পি বৃদ্ধি, সুতরাং পি বৃদ্ধি কি হবে 100% বাদ দিব, তাহলে 200% মাইনাস হচ্ছে 100%, বৃদ্ধি বললে 100% বাদ দিতে হয়, তো সেক্ষেত্রে উত্তর দিব হচ্ছে আমরা 100%, কারণ ভরবেগ হবে 200%,
তাহলে বৃদ্ধি পাবে কতটুকু 100%, কারণ আগে তো 100 ছিল। সো এই টাইপের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, অনেকগুলো স্টার দিয়ে রাখো, এটা অনেক ইম্পর্টেন্ট। সো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অনেক বেশি আসে তোমাদের, কারণ না কারো তো এটা আসবেই। ইকে সমান p²/2m। সো কোথায় আছে দেখো, p²/2m। সো খুবই সিম্পল। এবার সঞ্চিত শক্তির প্রশ্ন আসছে, স্প্রিংয়ের একটা প্রশ্ন। কোনো একটি স্প্রিংকে 2 সেন্টিমিটার প্রসারিত করলে সঞ্চিত বিভব শক্তি ইউ, তাহলে 10 সেন্টিমিটার প্রসারিত করলে সেক্ষেত্রে কত হবে? তাহলে আমরা সূত্র জানি যে হচ্ছে সঞ্চিত শক্তি ইপি সমান হচ্ছে কত, হাফ কে এক্স স্কোয়ার। সো ইপি এর সাথে সূত্র হচ্ছে এক্স স্কোয়ারের সম্পর্ক। তাহলে তুমি লিখবা 2 সেন্টিমিটার, তাহলে তুমি লেখো এরকম ইপি 10 সেন্টিমিটার সঞ্চিত শক্তি ইপি 2 বাই হচ্ছে ইপি 1। তাহলে এখানে কি লিখবা, তুমি লিখবা হচ্ছে x2 বাই হচ্ছে x1 উপর হচ্ছে হোল স্কোয়ার। তুমি খেয়াল করে দেখো এখানে মান যদি বসাবো যখন, ইপি 2 তোমার লাগবে। সো x1 কত, যে আগে 2 সেন্টিমিটার প্রসারিত করছিলা, এখন 10 সেন্টিমিটার প্রসারিত করছো, উপরে আছে স্কোয়ার, আর ইপি 2 এর নিচে ভাগ ছিল ইপি 1 কত ছিল, 2 সেন্টিমিটার করলে হয় ইউ, তাহলে ইউটা এখানে গুণ হবে, তাহলে কাটাকাটি করলে 5 স্কোয়ার, আর সুতরাং 5 স্কোয়ার মানে কত আসলে, যে হচ্ছে 25। তো ইপি 2 হবে হচ্ছে 25 ইউ, তাহলে ইপি 2 হবে কত, 25 ইউ। তার মানে কি হয়ে যাবে, যে 25 গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে 5 গুণ করছি, আর 5 গুণ করলে কত গুণ হবে, 25 গুণ হবে, বোঝাই যাচ্ছে, কারণ আমরা শুধু জানতাম ইপি সমান হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার স্প্রিংয়ের বেলায়। তাহলে ইপির সাথে এক্সের সম্পর্ক সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গ করে দিব 5 গুণ, তাহলে 25 গুণ হয়ে যাবে বর্গ করলে। দ্যাটস ইট। কোনো বস্তুর অবস্থান পরিবর্তনে যে শক্তি অর্জন করে, বিভব শক্তি বা স্থিতিশক্তি। এম ভরের একটা বস্তু এই সাথে পড়লে ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি 3 গুণ, তুমি লিখে নিবা আগে, এই শর্তটাকে লিখে নিবা, সমান সমান ইপি, খেয়াল করো গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে বিভব শক্তির সাথে আছে, বিভব শক্তির দিকে 3টা দিবা। তাহলে এখানে দেখো এন এর মানটা কত, ইপির সহগ হচ্ছে এন হচ্ছে ইপির সহগ, এন এর মানটা 3। তাহলে ভূমি হতে কত উচ্চতায়, দেখো ভূমি হতে কত উচ্চতায় মানে চাইছে, মানে এক্স এর মানটা জিজ্ঞেস করছে। তো তুমি লিখবা এক্স এর মানটা কত, h/n+1, তাহলে কি আসবে h/4, n+1 মানে কত 4। সো সেক্ষেত্রে আমরা কি লিখবো এখানে, h/4। উত্তর কত হবে আমাদের এখানে, h/4। দ্যাটস ইট। সো এটা খুবই সিম্পল। বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। আর একবার করি আমরা অঙ্কটা। আসো বলছে ইকে সমান ইপি, এবার তুমি আগে সহগটা লিখবা, ইপির সহগ বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক। তাহলে এই লাইনটাকেই তুমি কি করবা, ইপির দিকে বানায় নিবা, 2টা ভাগ আছে, দিকে গুণ হবে, সো 2 ইপি। তাহলে এন এর সহগ, ইপির সহগ হচ্ছে 2, এটা হচ্ছে এন এর মান, তুমি উত্তর লিখবা। সুতরাং আমরা জানি এক্স ইকুয়াল টু কি হবে, h/n+1 মানে কত 3, তো 2 + 1 মানে 3। তাহলে এইচ এর মানটা হচ্ছে 60/3 মানে কত আসবে হচ্ছে 20 মিটার। তাহলে 20 মিটার হচ্ছে আমাদের এখানকার উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এভাবে তুমি বের করে নিবা এই সহগটা কত। মোস্ট ইম্পর্টেন্ট টাইপ ফর এমসিকিউ, মেডিকেল বলো, তুমি অ্যাডমিশন বলো, অথবা আমার বোর্ড পরীক্ষা বলো, এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল। সংরক্ষণশীল বল হচ্ছে কোনো একটা বস্তুকে যখন তুমি এ থেকে কি করলা, এই হচ্ছে মনে করো বিতে নিয়ে গেলা, এ থেকে বিতে নিয়ে যেতে যে কাজ হবে, তুমি যদি বি থেকে আবার এতে ফিরাই নিয়ে আসো, তাহলে যে কাজ হবে সেই মোট কাজটা যদি কি হয়, এখানে আমাদের হচ্ছে এই W1 এই W2, এই মোট কাজ W1 যোগ W2, এই মোট কাজ তখন যদি শূন্য হয়, তখন সেটাকে বলি আমরা সংরক্ষণশীল বল। অর্থাৎ একটা বস্তুকে এ থেকে বিতে নিয়ে এসো, বি থেকে এতে ফিরাই নিয়ে আসছো, তখন সেক্ষেত্রে তুমি যদি দেখো যে হ্যাঁ কাজের মানটা কি হয়েছে, সমান হয়ে গেছে, দুই ক্ষেত্রে কাজে মানে সব মিলে কাজের টোটাল মানটা, কাজের মানটা সমান, সেটাকে বলে সংরক্ষণশীল বল। এই সংরক্ষণশীল বলের অঙ্ক আসবে না, আসবে ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে উদাহরণ, পরীক্ষা আসবে এই সংরক্ষণশীল বলের উদাহরণ। তো উদাহরণটা কি হবে মনে রাখবা, এটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কাজ। সেই উদাহরণগুলো তুমি মনে রাখো, অভিকর্ষ বল দ্বারা কাজ বা মহাকর্ষ বল দ্বারা কাজ। হ্যাঁ, সো এই টাইপের যে কাজগুলো, অভিকর্ষ বল দ্বারা কাজ বা হচ্ছে মহাকর্ষ বল দ্বারা কাজ বা হচ্ছে আদর্শ স্প্রিং, আদর্শ স্থিতিস্থাপক স্প্রিং, এদের ক্ষেত্রে যেই হচ্ছে কাজ, সেগুলো হচ্ছে কি, যে আমাদের সংরক্ষণশীল বল। আর অসংরক্ষণশীল বল বাকিটা বুঝতেই পারছো, যে অসংরক্ষণশীল বল কি হবে, যে ক্ষেত্রে কাজের মানটা শূন্য হবে না। তুমি এ থেকে বিতে নিয়ে যাবা, একটা বস্তুকে এ থেকে বিতে নিয়ে যাবা আর বি থেকে এতে নিয়ে আসবা, দেখবা কাজের মানটা এখানে শূন্য হবে না। উদাহরণটা তোমার সবচেয়ে বেশি দরকার। উদাহরণ কি, যেমন হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কাজ, কারণ ঘর্ষণ এর ক্ষেত্রে দেখা যাবে তুমি একবার এ থেকে বিতে গেলা ঘর্ষণ হবে, বি থেকে এতে আসলেও ঘর্ষণ হবে, কাজ শূন্য আর হবে না। সো ঘর্ষণ, তারপর হচ্ছে কি সান্দ্র বল, সো ঘর্ষণ বল বা হচ্ছে সান্দ্র বল দ্বারা কাজ। হ্যাঁ, এই টাইপের জিনিস যেগুলো আছে যেখানে লস হয়, শক্তির অপচয় হয়, সো ঘর্ষণ বল বা সান্দ্র বল দ্বারা কাজ, এগুলো হচ্ছে আমাদের স্পেশালি অসংরক্ষণশীল
বল। সো এগুলো একটু মাথায় রেখো, তাহলে এখান থেকে হবে। সো আমরা চলো দেখি সামনে এখানে উদাহরণগুলো কীভাবে আসে। বলছে কোনটি অসংরক্ষণশীল বল? এই দেখো সান্দ্র বল, তার মানে সবগুলো বাকি সবগুলোই কি? বাকি সবগুলো হচ্ছে আমাদের সংরক্ষণশীল বল। এই যে অভিকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, তড়িৎ বা চুম্বক বল, এখানে তুমি বাকিগুলো লিখে রাখতে পারো যে তড়িৎ চুম্বক বল, তড়িৎ বা চুম্বক, হ্যাঁ, তড়িৎ বা চুম্বক বল, তড়িৎ বল, চুম্বক বল, এগুলো সব কি যে আমাদের সংরক্ষণশীল। তাহলে বাকিগুলো কি? ঘর্ষণ, সান্দ্র বল, এগুলো হচ্ছে কি আমাদের অসংরক্ষণশীল বল। পরীক্ষা আসছে নিচের কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণটা খেয়াল করো। দেখো সান্দ্র বল, ঘর্ষণ বল সবই আমাদের সংরক্ষণশীল হচ্ছে অভিকর্ষীয় বল, অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। ঘর্ষণ বল দ্বারা কোনো বস্তুর কৃতকাজ কত হয়? ঘর্ষণ বল দ্বারা কোনো বস্তুর কৃতকাজ হয় হচ্ছে ঋণাত্মক। হ্যাঁ, ঘর্ষণ বল দ্বারা কোনো বস্তুর কাজ হয় হচ্ছে ঘর্ষণ বল দ্বারা কোনো বস্তুর উপরে কৃতকাজ। ঠিক আছে, সো এরপরটা খেয়াল করো। পরে গেছে কোনটি অসংরক্ষণশীল বল। অসংরক্ষণশীল হচ্ছে আবারও সান্দ্র বল আর তড়িৎ বল, অভিকর্ষ বল, স্থিতিস্থাপক, আদর্শ স্প্রিং, এসব বল মানে কি স্প্রিংয়েরটা আর কি। হ্যাঁ, বা তুমি কথা লিখে রাখতে পারো স্থিতিস্থাপক বল, আদর্শ স্প্রিংয়ের স্থিতিস্থাপক বল। সো স্থিতিস্থাপক কথাটাও মাথায় রেখো, এখানে স্থিতিস্থাপক আর কি। হ্যাঁ, সো এটাও তোমার অপশনে থাকতে পারে, তখন তুমি যেন চিনতে পারো। সো তুমি একটা ভালো মতো মনে রাখো, বাকিগুলো পারবা। আর ওগুলোর ক্ষেত্রে বিশেষ করে ঘর্ষণ আর সান্দ্র বলই বিশেষ করে আমাদের কাজে লাগে। সো মাথায় রাখো ঘর্ষণ আর বেগের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, তাই না? কারণ এখানে 180 ডিগ্রি হয়। সো এই ছিল আমাদের শক্তির পার্টটা। ক্ষমতার পার্টে কি আছে? P = W/T, আমরা লিখতে পারি হচ্ছে mgh/T, বা আমরা লিখতে পারি হচ্ছে কি F/V। এগুলো আমাদের বিশেষ করে এখান থেকে দরকার। আর কর্মদক্ষতা বলে একটা জিনিস আছে, সেটা কি যে আমি মোট কতটুকু ক্ষমতা প্রদান করলাম আর কার্যকর ক্ষমতা কত পাইলাম, সেটা হচ্ছে অনুপাতই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। সো এই পি বাংলাটা হচ্ছে এরকম যে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত শক্তি, উপরে হচ্ছে কি কার্যকর। বাংলাটাও তোমার মনে রাখাটা জরুরি। ইন্টু হচ্ছে কত? 100%। এটা হচ্ছে আমাদের কি ইটা। সেটা বিশেষ করে তোমার একটু মনে রাখতে হবে ক্ষমতার ক্ষেত্রে। সো এখান থেকে প্রশ্নগুলো কীরকমভাবে আসতে বলছে, ক্ষমতার এককগুলো একটু লিখে রাখি আমরা। ক্ষমতার নর্মালি এককগুলো হচ্ছে আমাদের কি ওয়াট। সো ক্ষমতার মধ্যে তুমি মনে রাখবে এখানে ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, বা আমরা হর্স পাওয়ারে ইউজ করতে পারি। এই 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট, বা হচ্ছে 550 পাউন্ড, এরকম আমরা মনে রাখতে পারি। পাউন্ড পার সেকেন্ড, এরকম মনে রাখতে পারি আমরা। তো যাই হোক, আমরা 1 হর্স পাওয়ার 746 ওয়াট মনে রাখবো। কিলোওয়াট, মেগাওয়াট এগুলো আমরা জানি। 10⁻³ 6। যেমন এখানে প্রশ্ন আছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট, এখানে কারেক্ট আছে। আর 550 কিন্তু পাউন্ডে, 550 হচ্ছে পাউন্ডে। যদি এটাও লিখে দিই, 1 হর্স পাওয়ার মানে হচ্ছে পাউন্ডে জিজ্ঞেস করলে কত হবে? যে 550 পাউন্ড। হ্যাঁ, পাউন্ডাল, হ্যাঁ, ফুট পাউন্ডাল। এই ফুট পাউন্ডাল হচ্ছে আমাদের কি? এর হচ্ছে 550 ফুট পাউন্ডাল। সো ওকে ফাইন, এটা মনে রাখবো। ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, এক কথা। ওয়াট একই কথা। আর জুলের পরিবর্তে আর্গ লিখতে পারি, আর্গ পার সেকেন্ডও লেখা যাবে। হ্যাঁ, জুলের পরিবর্তে আর্গও শক্তির একক। সো আর্গ পার সেকেন্ডও ক্ষমতারই একক। একটি ক্রেন এত ভরে এত দ্রুতবেগে একটা উঠাচ্ছে, তাহলে ক্ষমতা কত? সো FV, আমরা জানি সমবেগ উঠালে সেক্ষেত্রে ক্ষমতা হচ্ছে FV। F এর মানটা হচ্ছে mg লিখবো আমরা, আর V থাকবে। M এর মান হচ্ছে 100 কেজি, G এর মানটা 9.8, আর V এর মানটা হচ্ছে 0.1। সো এটা তুমি ক্যালকুলেট করলে পেয়ে যাবা হচ্ছে এখানকার ক্ষমতার মানটা এত ওয়াট। সো দ্যাটস ইট। ঠিক আছে, সো আশা করি পারবা। আবর্ত ঘূর্ণন গতির ক্ষেত্রে ক্ষমতা হচ্ছে P হবে হচ্ছে FV। আমরা জানতাম হচ্ছে FV, তখন লিখবো আমরা হচ্ছে টাউ ওমেগা। সো P হচ্ছে টাউ ওমেগা। টর্ক ইন্টু কৌণিক বেগ, টর্ক ইন্টু কৌণিক বেগ, টর্ক ইন্টু কৌণিক বেগ, টর্ক ইন্টু কৌণিক বেগ হচ্ছে আমাদের ক্ষমতা। ক্ষমতার মাত্রা ml² T⁻3। একক মাত্রাগুলো মনে রাখবো, সবই হচ্ছে স্কেলার রাশি। কাজ, শক্তি, ক্ষমতা সবগুলো হচ্ছে আমাদের কি স্কেলার রাশি। 10 মিটার ব্যাস, এত কুয়াতে কত লিটার পানি ধরবে? পানির ভর লিখবো রো ইকুয়াল টু হচ্ছে কি লিখবো আমরা, সরি রো ইকুয়াল টু না, M ইকুয়াল টু, সো M ইকুয়াল টু লিখবো হচ্ছে আমরা রো ইন্টু ভি। রো এর মানটা হচ্ছে আমাদের 1000। ভি এর মানটা কত? ভি হচ্ছে পাই এত উচ্চতা, সো পাই r²h। সো মান বসায় দাও, পাই 1000 ইন্টু পাই আর এর মান কত? 10 মিটার ব্যাস, তার মানে কত হচ্ছে 5 মিটার হচ্ছে ব্যাসার্ধ, আর 4 মিটার উচ্চতা, তাহলে হচ্ছে এত পানি ধরবে, শেষ, এত লিটার পানি ধরবে। আশা করি এখান থেকে পারবা। এই যে P = FV, অলরেডি সেটা আমরা শিখে আসলাম, দেখেছিলাম। বলছে এত দক্ষতা সম্পন্ন, এত কিলোওয়াট ক্ষমতা একটি মোটর চালিত পাম্প দ্বারা কূপ হতে গড়ে এত মিটার উচ্চতায় পানি উঠে, প্রতি মিনিটে মোটরটি কত কিলোগ্রাম পানি উঠাতে পারবে? সো আমরা সূত্র জানি হচ্ছে P = হচ্ছে mgh/T। তাহলে আমরা এখান থেকে M বের করলে কি হবে? PT ডিভাইড বাই হচ্ছে কত আসবে? GH। সো সব মান দেওয়া আছে যে 2.5 কিলোওয়াট, সাথে 1000 দিয়ে গুণ করলে চলে আসবে হচ্ছে ওয়াট।
এত ক্ষমতা কিন্তু সে কাজে লাগাতে পারে 85%, তাহলে তার দক্ষতা যত আসে সেটা দিয়ে গুণ করে দিতে হবে। আর ইনটু আছে কত আমাদের টি, 1 মিনিট বলছে তাহলে 60 সেকেন্ড বসাবো, জি এর মানটা 9.8, এইচ এর মান গড় কত মিটার সেটা বলেই দিছে 6.3 মিটার। তো সেটা বসালে তুমি পেয়ে যাবে হচ্ছে এম এর মান। তো আশা করি এখান থেকে বের করতে পারবা। আর বলছে আমাদের হচ্ছে কোন একটা প্রক্রিয়ায় মোট প্রদত্ত শক্তি হচ্ছে ই ইন, মোট প্রদত্ত দিছে ই ইন, কার্যকর শক্তি হচ্ছে ইউ, তাহলে হচ্ছে ই ইন কত প্রদত্ত দিলাম কার্যকর কত দিলাম সেটা অনুপাতে হবে কর্মদক্ষতা, হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের কার্যকর শক্তি ইউতে রূপান্তরিত হয়, বাকি শক্তি ডাব্লিউ অপচয়, অপচয় কত দেখার বিষয় না, কত দিলাম আর কত হইল। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিস। সো আশা করি আমরা টোটাল জিনিস এখান থেকে বুঝতে পেরেছি যে প্রশ্নগুলো কিভাবে আসতে পারে, কোন প্রশ্ন কোন সূত্র দিয়ে আসবে, একদম প্র্যাকটিস সহ হয়ে গেল। এর বাইরে তোমার খুব একটা বেশি টেনশনের দরকার নেই, কিছু পড়াশোনা এমনিতে করো, প্রশ্নগুলো একটু নিজের চোখে আরেকবার একটু দেখো যেন ভালো মতো মনে রাখতে পারো, সূত্রগুলো ভালো মতো মনে রেখো, চলবে। সবাই করে ফেলো, দেখা হবে সবার সাথে, আল্লাহ হাফেজ।